মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা গল্প শিল্পী। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1990 সালে। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত গল্প 101 এই বইটি থেকে। গল্প পাঠে সব্যসাচী চক্রবর্তী। শুরু হচ্ছে শিল্পী। অবনীশ ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। অয়েল পেইন্টিং, একজন মাঝবয়সী সুপুরুষ ভদ্রলোকের পোর্ট্রেট। অবনীশের স্টুডিওর এক কোণায় আরো 8-10টা ছবির পেছনে দাঁড় করানো ছিল। অবনীশের আঁকা প্রথম অয়েল পোর্ট্রেট। গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে সে 2 বছর হলো পাশ করে বেরিয়েছে। ছাত্র অবস্থায় অবশ্যই সে আরো পোর্ট্রেট করেছে এবং তাতে বেশ নামও হয়েছিল। অবনীশের ইচ্ছা সে ছবি আঁকাকেই পেশা হিসেবে নেবে, কিন্তু কিভাবে শুরু করবে সেটাই হচ্ছে প্রশ্ন। অবনীশের বাড়িতে তার বাবা মা আছেন, একটি বোন ছিল, তার সম্প্রতি বিয়ে হয়েছে। বাবা হিমাংশু বোস ব্যারিস্টার এবং ভালো প্র্যাকটিস। ছেলেকে তিনি চিরকালই উৎসাহ দিয়ে এসেছেন। তিনি একদিন অবনীশকে ডেকে জিজ্ঞেস করলেন, তুই তো আর্টিস্ট হবি? তাই তো ইচ্ছে আছে। তা তোর আঁকার সরঞ্জাম সব রয়েছে? মানে কিছু ক্যানভাস, একটা ইজেল আর কিছু রং কিনতে পারলে ভালো হতো। বেশ তো, কিনবি খন। কত লাগবে বলিস, আমি টাকা দিয়ে দেবো। সে সব সরঞ্জাম কেনা হয়ে গেছে, কিন্তু অবনীশ এখনো ছবি আঁকতে শুরু করেনি। ইজেলে সাদা ক্যানভাস খাটানো রয়েছে, তাতেই ছবি ফুটে উঠবে, কিন্তু কবে বা কি ছবি তা অবনীশ এখনো ভেবে পায়নি। অম্বিকা সেনগুপ্তর পোর্ট্রেট আঁকার আইডিয়াটা নিখিলই দেয়। নিখিল অবনীশের অনেক দিনের বন্ধু, যদিও সে আর্টিস্ট নয়। তারা দুজনে একসঙ্গে স্কুলে পড়েছে। তারপর দুজনের পথ আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব রয়েই গেছে। নিখিলের বাবা রজনী দত্ত ডাক্তার। নিখিল একদিন এসে সাদা ক্যানভাস দেখে বলল, কিরে, এখনো আঁকা আরম্ভ করিসনি? না মানে কি আঁকবো সেটা ঠিক করলে তবে তো আঁকা শুরু হবে। কেন? পোর্ট্রেট আঁকবি? তোর তো ওটা স্পেশালিটি। কার পোর্ট্রেট? রাস্তা থেকে লোক ধরে এনে তো পোর্ট্রেট করা যায় না। আর আজকাল ফটোগ্রাফিক যুগে অয়েল পোর্ট্রেট করানোর রেওয়াজ প্রায় উঠেই গেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে 2 দিন ভাববার সময় দে, বুঝলি? 2 দিন বাদে নিখিল এসে অবনীশকে জিজ্ঞেস করল, শোন, অম্বিকা সেনগুপ্তর নাম শুনেছিস? স্টিফেন অ্যান্ড গিলফোর্ড কোম্পানির একজন চাই, বাবার বিশেষ বন্ধু। একদিন ক্লাবে নাকি আক্ষেপ করে বাবাকে বলেছিলেন, পুরনো সব রেওয়াজ তো উঠেই যাচ্ছে, এটা অত্যন্ত আফসোসের ব্যাপার। আর বাবার একটা পোর্ট্রেট আছে না আমাদের ড্রয়িং রুমে, 50 বছর আগের, বিখ্যাত প্রবোধ চৌধুরীর করা, চমৎকার একদম। মানে ফটোতে তো সেই আভিজাত্যটাই নেই না। তো বাবা তাতে বললেন, তুমি একটা নিজের পোর্ট্রেট করাও না, বাধাটা কোথায়? সেনগুপ্ত নাকি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, সেরকম আর্টিস্ট কোথায় বলো? এই গল্প নিখিল গতকাল বাবার মুখে শোনার পরেই তার মাথায় বুদ্ধিটা খেলে। দেখ, পোর্ট্রেট তুই খুব ভালো পারবি, একেবারে ভেটারেন আর্টিস্টের মতন। আমি বাবাকে তোর কথা বলেছি, বাবা বললেন সেনগুপ্তকে বলবেন। 3 দিন বাদে নিখিল অবনীশের কাছে এলো, বলল, শোন, তোর ডাক পড়েছে। কোথায়? 7 নম্বর রয়েড স্ট্রিট, অম্বিকা সেনগুপ্তের বাড়ি। কবে যেতে হবে রে, আর কখন? ওই ধরে নে রবিবার সকাল 9টায়। দুরু দুরু বুকে যথাসময় অবনীশ গিয়ে হাজির হলো 7 নম্বর রয়েড স্ট্রিটে। বেয়ারা বসবার ঘরে বসালো অবনীশকে। 3 মিনিটের মধ্যেই আসল লোকের আবির্ভাব। সত্যি ছবি আঁকার মতো চেহারা। তুমি অয়েল পোর্ট্রেট করো? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। আগে হ্যাঁ। তোমার খুব প্রশংসা করছে আমার বন্ধু ডাক্তার রজনী দত্তর ছেলে। তা কদিন নাও তুমি একটা পোর্ট্রেট করতে? 10 দশেকের বেশি লাগে না।
তাহলে কালই শুরু করে দাও। আমার আবার কলকাতার পাট গুটিয়ে দিল্লির আপিসে চলে যেতে হতে পারে। আমার এখানেই আসবে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত টাইম দেব তোমায়। তা তোমার রেট কত? আমি তো প্রফেশনাল কাজ শুরুই করিনি, কাজেই যা ভালো বোঝেন তাই দেবেন। সব চেক। ঠিক আছে। আর একটা কথা, 3 দিনের দিন যদি দেখি ছবি আমার পছন্দ হচ্ছে না, তাহলে কিন্তু সেইখানেই থামতে হবে। তোমার এক্সপেন্সেস আমি দিয়ে দেব, তবে স্বভাবতই পুরো পারিশ্রমিক কিন্তু পাবে না। এতেও অবনীশ বলল, বেশ, ঠিক আছে। পরের দিনই কাজ শুরু হয়ে গেল। অবনীশকে একটা রিক্সা ভাড়া করতে হয়েছিল সরঞ্জাম আনবার জন্য। অম্বিকা সেনগুপ্ত ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক 8টার সময় হাজির হলেন বৈঠকখানায়। তা কোথায় বসাবে আমাকে? ভদ্রলোক এসেই জিজ্ঞেস করলেন। আগে এই উত্তরের জানলাটার পাশে হলে ভালো হয়। নর্থ লাইটটা পোর্ট্রেটের পক্ষে সবচেয়ে ভালো লাইট। আর হাতে বই টই কিছু লাগে না? পাশে একখানা টেবিল থাকবে না? আজকাল ওসব উঠে গেছে। আমি আপনার যাকে বলে আবক্ষ পোর্ট্রেট করব। আপনি এই চেয়ারটায় বসবেন, দাঁড়াবার দরকার নেই। বাহ, এ তো তেমন কঠিন ব্যাপার বলে মনে হচ্ছে না। 3 দিনেই দেখা গেল ছবিতে মিস্টার সেনগুপ্তকে চেনা যাচ্ছে। ভদ্রলোক কাজ দেখে অবনীশের পিঠে দুটো মৃদু চাপড় মেরে বললেন, বাহ, এক্সেলেন্ট, ক্যারি অন। অবনীশের কাঁধ থেকে একটা বোঝা নেমে গেল। কিন্তু তার পরের দিনই এক দুঃসংবাদ। শোনো, তোমাকে আর 3 দিনের বেশি সময় দিতে পারছি না অবনীশ। আমাকে বুধবার, অর্থাৎ আজ থেকে 4 দিন পরে দিল্লি চলে যেতে হচ্ছে, একবারে তল্পি তল্পা গুটিয়ে। কদিনের জন্য তা বলতে পারবো না, বছর 2 তো বটেই। আমাকে মাঝে মাঝে আসতে হতে পারে, কিন্তু তার মধ্যে আমি তোমায় সময় দিতে পারবো না। অবনীশের মনটা ভেঙে গেল। সে নিজেও বুঝতে পারছিল যে কাজটা খুব ভালো এগোচ্ছে। 3 দিনে যে ছবি শেষ হবে না তাতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনি কি অসমাপ্ত ছবিটাই সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ, সে আর হয় কি করে। যতদূর করতে পারো সেই অবস্থাতেই থাকবে তোমার কাছে ছবিটা। অবশ্যই তোমার পারিশ্রমিক তুমি পাবে। 3 দিনে মনের জোরের সঙ্গে হাতের জোর মিলিয়ে অবনীশ ছবির 12 আনা শেষ করে ফেলল। অম্বিকা সেনগুপ্ত এবার দেখে বললেন, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল অবনীশ। আমি টাকার সঙ্গেই এনেছি। এই নাও তোমার পারিশ্রমিক। অবনীশ দেখল মিস্টার সেনগুপ্ত তাকে 500-র জায়গায় 7টা কড়কড়ে 100 টাকার নোট দিয়েছেন। অম্বিকা সেনগুপ্তর পোর্ট্রেটের পর্ব এখানেই শেষ হল। এবার অবনীশ তার পেশাদারী শিল্পী জীবনের জন্য তৈরি হল। ছবি এঁকে রোজগার তাকে করতেই হবে। বাপের অনুগ্রহে আর কতদিন চলে? কি ঢঙে ছবি আঁকবে সে, সাবেকি না আধুনিক, সেই নিয়ে তার মনে প্রশ্ন জেগেছে। যদিও তার উত্তর সে এখনো খুঁজে পায়নি। অম্বিকাবাবুর চলে যাওয়ার মাসখানেক পর চিত্রকূট গ্যালারিতে আধুনিক ভারতীয় শিল্পীদের একটা প্রদর্শনী হলো। অবনীশ গেল দেখতে, এবং দেখে সে হতবাক হয়ে গেল। যে ছবির না আছে মাথা, না আছে মুন্ডু, তার দাম আকাশ ছোঁয়া। আর সেই দামে লোকে সে ছবি কিনছে বাড়িতে টাঙিয়ে রাখার জন্য। 40টার মধ্যে 19টা ছবির ফ্রেমে লাল গোল কাগজ ছাঁটা, তার মানে বিক্রি হয়ে গেছে। অথচ আজ সবে প্রদর্শনীর 4র্থ দিন। মিনিট 15 থেকে অবনীশ গ্যালারি থেকে বেরিয়ে এল। সে মনস্থির করে ফেলেছে, চুলোয় যাক মডার্ন আর্ট। সে তার নিজের ঢঙেই ছবি আঁকবে। সে ছবি লোকে নিক বা না নিক। 6 মাসে অবনীশ 32খানা ছবি আঁকল। কিছু প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য তাকে বাইরেও যেতে হয়েছিল। পুরী, ঘাটশিলা, গ্যাংটক।
সে বুঝেছে ল্যান্ডস্কেপেও তার হাত খারাপ নয়। নিখিল এলো একদিন ছবি দেখতে, দেখে টেকে বলল, দুর্দান্ত হয়েছে তোমার ছবি বন্ধু। তবে ভয় কি জানিস, আজকাল ছবির চেহারা, লোকের রুচি এত পাল্টে গেছে যে তোর ছবি বাজারে চলবে কিনা সেটাই ভাবছি। আচ্ছা, তুই এক্সিবিশন করবি তো? ইচ্ছে তো আছে, ছবি বিক্রি না হলে রোজগার হবে কি করে বল? একটা গ্যালারির নাম হয়তো তুই শুনেছিস, রূপম। তার মালিক পুরুষোত্তম মেহরা, বাবার পেশেন্ট। খুব কঠিন ব্যারাম থেকে বাবা ওকে সারিয়ে তুলেছিলেন। মেহরা মোটামুটি সেকেলে লোক, যদিও ছবি যা দেখায় সবই মডার্ন। আমি ওকে ফোন করে রাখছি, তুই তোর গোটা দু একটা ছবি নিয়ে গিয়ে ওনাকে দেখা। ভদ্রলোক হয়তো প্রদর্শনী করতে রাজি হয়ে যেতে পারেন। অবনীশ নিখিলের কথা মতো মেহরার সঙ্গে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে 3টে বাছাই ছবি সঙ্গে নিয়ে ভদ্রলোকের সঙ্গে দেখা করল। মিস্টার মেহরা ছবিগুলোর দিকে মিনিট খানেক তাকিয়ে থেকে বললেন, এ তো দেখছি সবই চিনতে পারছি। মানুষের মতো মানুষ, বাড়ির মতো বাড়ি, পেড়ের মতো মতলব গাছের মতো গাছ। আজকাল আর কেউ এমন আঁকে না। অবনীশ মৃদু স্বরে বলল, আগে আমি এরকমই আঁকতে ভালোবাসি। মেহরা বললেন, দেখেন আপনিস বাবু, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, আমরা নাম করা আর্টিস্ট ছাড়া কারো ছবি এক্সিবিট করি না। ছবি বিক্রি হবে এই গ্যারান্টি কিন্তু আমাদের চাই। হ্যাঁ, কারণ কি, ছবি বিক্রির 3 ভাগের 1 ভাগ টাকা আমরা কমিশন নিই, আর এ থেকে আমাদের ব্যবসা চলে। আর শুধু আমাদের নয়, অল কমার্শিয়াল গ্যালারিজ। আর যদি ছবি বিক্রি না হয়? তব তো আমাদের ভি নুকসান। বিক্রি হবে জেনেই তো আমরা ওয়েল নোন আর্টিস্ট ছাড়া কারো ছবি দেখাই না। তাহলে আমার ছবি আপনি দেখাবেন না? নৈরাশ্যের সুরে বলল অবনীশ। মিস্টার মেহরা অবনীশের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মৃদু হেসে বললেন, আপনি অন্য কেউ হলে আমি আপনাকে রিফিউজ করে দিতাম, কিন্তু ডক্টর দত্তার ছেলে আমাকে রিকোয়েস্ট করেছে বলে আমি আপনাকে ফিরিয়ে দিতে পারছি না। দেখতে কে হতা है। তা এরকম ছবির মার্কেট আছে কিনা সেটাও দেখা যাবে। তবে আপনাকে কিন্তু আমাদের টার্মস মেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই ঘটনার 1 মাস পরে অবনীশের প্রদর্শনী শুরু হলো রূপম গ্যালারিতে। 10 দিন চলবে 32খানা ছবি। তার মধ্যে অম্বিকা সেনগুপ্তর পোর্ট্রেটটাও ছিল, তবে সেটা নট ফর সেল। তার জীবনের প্রথম পেশাদারি কাজ অবনীশ হাতছাড়া করবে না। প্রদর্শনীতে প্রথম 3 দিন বিশেষ লোক হয়নি, তারপর থেকে দর্শকের সংখ্যা ক্রমে বাড়তে লাগলো। অবনীশ অবাক হয়ে দেখল যে তার ছবি বিক্রিও হচ্ছে। প্রথমবার বলে সে ছবির দাম বেশ কমই রেখেছিল, তাও 14খানা ছবি বিক্রি হয়ে কমিশন বাদে তার হাতে এলো 4,500 টাকা। মিস্টার মেহরাও তাকে কংগ্রাচুলেট করলেন এবং কথা দিলেন যে ভবিষ্যতেও রূপম অবনীশের ছবির এক্সিবিশন করবে। কিন্তু একটা ব্যাপারে অবনীশকে চোট পেতে হলো, সেটা হলো বিভিন্ন পত্রপত্রিকায় তার প্রদর্শনীর সমালোচনা। বেশিরভাগ সমালোচকই বলেছে যে অবনীশের মস্ত দোষ হলো সে সময়ের সঙ্গে তাল রেখে চলছে না। একজন বলেছে, যদি কোনো লেখক বঙ্কিমচন্দ্রের ঢঙে উপন্যাস লেখে তাহলে কি সেটা একটা প্রশংসনীয় ব্যাপার হবে? এই সব সমালোচকের নাম অনেকেই জানে না। যার নাম জানে এবং যার সমালোচনা সকলেই পড়ে সে হলো কৃষ্টি সাপ্তাহিকের সমালোচক আনন্দ বর্ধন। অবনীশ জানে যে নামটা ছদ্মনাম, কিন্তু এই নামের পেছনে আসল ব্যক্তিটিকে সেটা সে জানে না। এর সমালোচনার শিরোনাম হলো মান্ধাতার আমল। তীরের মতো চোখা চোখা শব্দের ব্যবহারে সমালোচক অবনীশের প্রদর্শনীকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন। তিনি লিখেছেন, যুগ পরিবর্তনের সঙ্গে আর্টের চেহারাও যে আমূল পাল্টেছে সে খবর যে এই শিল্পী রাখেন না, সেটা এর ছবিগুলোর দিকে এক ঝলক দৃষ্টি দিলেই বোঝা যায়। তিনি আরও লিখেছেন যে ক্যানভাস ও তেল রং আজকাল দুর্মূল্য, তাদের এই অপব্যবহার কোনো মতেই বরদাস্ত করা যায় না। প্রদর্শনীর কথা চিন্তা না করে শিল্পী যদি আজকের শিল্পরীতির সঙ্গে পরিচিত হওয়ার প্রয়াস করেন তাহলে হয়তো এর একটা ভবিষ্যৎ গড়ে উঠতে পারে। কারণ রং তুলির ব্যবহার যে উনি একেবারে জানেন না
তা নয়। এই সমালোচনা শুধু অবনীশ নয়, তার বাবা এবং তার বন্ধু নিখিলও পড়ল। বাবা বললেন, শিল্পীকে গালমন্দ করাটা সমালোচকদের একটা হ্যাবিট, কারণ পাঠক প্রশংসার চেয়ে নিন্দাটা বেশি উপভোগ করে। তুই নিরুদ্যম হোস না। নিখিল বলল, এই আনন্দবর্ধন ছদ্মনামের আড়ালে যে লুকিয়ে রয়েছে তাকে বার করে আচ্ছাসে ধোলাই দিতে হবে, বুঝলি? অবনীশ কিন্তু সমস্যায় পড়ে গেল। সে অনুভব করল আনন্দবর্ধনের বাক্যবান অনবরত তার মনে বিঁধছে। সে অত্যন্ত গভীরভাবে চিন্তা করতে লাগলো তার আঁকার ঢং পাল্টিয়ে সে আধুনিকের দলে চলে আসবে কিনা। বারবার সমালোচকের তিরস্কার ও বিদ্রূপ সে সহ্য করতে পারবে না। মডার্ন আর্ট জিনিসটা কি ও কেন সেটা সে এতদিন জানার চেষ্টা করেনি, এবার করবে। প্রদর্শনীর পর 6টা মাস অবনীশ ছবিই আঁকল না। তার বদলে রোজ ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে মডার্ন আর্ট সম্বন্ধে যত বই পাওয়া যায় সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এবং পড়ল। তার ফলে সে জানল যে বিংশ শতাব্দীর গোড়া থেকেই প্রধানত ফ্রান্সে কিছু শিল্পীর প্রভাবে আর্টের জগতে এক বিপ্লব ঘটে। তার ফলে ছবির চেহারা একেবারে বদলে যায় এবং বিপ্লবের প্রভাব ক্রমে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এইসব বইয়ে তার নিজের ঢঙের একটি ছবিও খুঁজে পেল না অবনীশ। এরপরে অবনীশ লাইব্রেরিতে যাওয়া বন্ধ করে ড্রয়িংয়ের খাতায় প্যাস্টেল দিয়ে নতুন রীতিতে ছবি আঁকার চেষ্টা আরম্ভ করল। এভাবে প্রায় 30খানা খাতা ছবিতে ভরে গেল। ইজেলে সাদা ক্যানভাস কাটানো রয়েছে, কিন্তু তাতে একটা আঁচড়ও পড়েনি। নিখিল একদিন এসে বলল, কিরে, তুই কি ছবি টবি আঁকা ছেড়ে দিলি নাকি? অবনীশ বলতে বাধ্য হলো যে সে তার ছবির ভোল পাল্টে আজকের দিনের শিল্পীদের দলে আসার চেষ্টা করছে। মডার্ন আর্ট তো খুব সোজা। একটা ক্যানভাস কাটিয়ে তাতে কাগের ঠ্যাং বগের ঠ্যাং এঁকে দিলে পরেই হয়, ব্যাস। হয়তো হাজার হাজার টাকায় বিক্রিও হয়ে যাবে সেই ছবি। অবনীশ তার বন্ধুর কথা খুব পছন্দ করল না। সে বুঝেছে মডার্ন আর্ট অত সোজা নয়। সেটা ঠিকভাবে করতে গেলে শিল্পীর দেশ বিদেশের সাবেকি আর্ট ও লোকশিল্পর সঙ্গে পরিচয় থাকা চাই। সে পরিচয়ের জন্য সময় লাগে, অধ্যাবসায় লাগে। তা হোক, অবনীশ বুঝেছে যে তাকে এই পথেই যেতে হবে। আনন্দবর্ধনকে বলতে হবে, হ্যাঁ, অবনীশ বোস সার্থক শিল্পী, তার ছবিকে আর অবজ্ঞা করা চলে না। 2 বছর ধরে অবনীশ আধুনিক ছবি আঁকল। একবার ইজেলে ক্যানভাস খাটিয়ে অয়েল পেইন্টিং। এই সময়ের মধ্যে স্বভাবতই তার কোনো রোজগার হয়নি। বাবা আবার তাকে সাহায্য করলেন, বললেন, তোর ছবি এখন আর বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝছি যে তুই একটা তাগিদ অনুভব করছিস। তুই যতদিন আবার এক্সিবিশন না করছিস ততদিন কি খরচ লাগছে না লাগছে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না। অবনীশ বুঝল এমন পাপ না থাকলে তার শিল্পী জীবন এখানেই শেষ হয়ে যেত। আজকাল অবনীশের এক একটা ছবি আঁকতে বেশ সময় লাগে। একটু বড় ক্যানভাস হলে 2 মাসও লেগে যায়। তাই 2 বছরে তার ছবির সংখ্যা হলো মাত্র 22। এই সময় একদিন মেহরার কাছ থেকে একটা ফোন এলো। কি খবর আপনিস বাবু? আপনি কি ছবি আঁকা একদম স্টপ করিয়ে দিয়েছেন? অবনীশ বলল সে এখনো নিয়মিত ছবি আঁকছে। তাহলে একদিন আপনার বাড়ি গিয়ে দেখি আপনার নতুন ছবি। হ্যাঁ, মেহরা এলেন এক রবিবার সকালে। অবনীশ তাঁকে তার স্টুডিওতে নিয়ে গেল। অবাক হয়ে প্রশ্ন করলেন, মিস্টার মেহরা, এ আপনার কাজ? আগে হ্যাঁ। আপনি স্টাইল একদম চেঞ্জ করে ফেলেছেন। কেমন লাগছে বলুন? দেখেন আপনিস বাবু, আমি নিজে আর্ট বুঝি না, তবে দ্য কালার্স আর ভেরি গুড। তবে আজকালকার কাস্টমাররা এরকম জিনিসই চায়। এইগুলো নাকি তাদের মডার্ন ফার্নিচারের সঙ্গে খুব ভালো ম্যাচ করে। সব ছবির ওপর মেহরা একবার চোখ বুলিয়ে নিলেন। কিছু বেশ বড় ছবিও ছিল। এই 22টাতেই যে রূপম ভরে যাবে তাতে সন্দেহ নেই। অবনীশের প্রদর্শনীর দিন ঠিক হয়ে গেল।
এবারও 10 দিনের মেয়াদ। এই 10 দিনে 22টার মধ্যে 17খানা ছবি বিক্রি হয়ে গেল। বেপরোয়া হয়ে অবনীশ ছবিগুলোর দাম বেশ চড়াই রেখেছিল। সেই দাম দিতেও লোকে দ্বিধা করল না। যা টাকা এলো তাতে অবনীশের 2 বছরের সংস্থান হয়ে গেল। আর সমালোচনা, অবনীশ দেখলো তার বাবাই ঠিক বলেছেন। পথে এসো বাবা, লিখেছেন আনন্দবর্ধন। তবে এই নতুন পথে চলাটা শিল্পীর পক্ষে এখনো সহজ হয়নি। এইভাবে আরো 5 বছর লেগে থাকলে হয়তো অবনীশ বোস শিল্পী আখ্যা পেতে পারেন, এও তিনি লিখেছেন। অবনীশ পত্রিকাটা ছুঁড়ে ফেলে দিল। সেই সঙ্গে এই ছদ্মনামধারী ব্যক্তিটির আসল পরিচয়টা জানবার আগ্রহ আরো বেড়ে গেল। নিখিল বলল, কৃষ্টির একজনের সঙ্গে তো আমার আলাপ ছিল। সে যদি এখনো থেকে থাকে তাহলে তাকে ভুজিয়ে ভাজিয়ে ছদ্মনামের পেছনে লোকটা কে আছে সেটা হয়তো জানা যেতে পারে। এর মাসখানেক পর একদিন সকালে অবনীশ তার স্টুডিওতে কাজ করছে, এমন সময় চাকর গোবিন্দ এসে ঘরে ঢুকল। কি ব্যাপার গোবিন্দ? জিজ্ঞেস করলো অবনীশ। আগে একটি বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কে এলো আবার, খদ্দের নাকি? ইতিমধ্যে অবনীশের বাড়িতে কিন্তু লোক এসে তার ছবি কিনে নিয়ে গেছে। গুজরাটি ভদ্রলোক। নাম বলেছেন? আগে না, বললেন জরুরি দরকার। আচ্ছা, বসবার ঘরে বসাও, আমি আসছি। এপ্রন খুলে নিয়ে একটা ন্যাকড়ায় হাতের রংটা মুছে অবনীশ বৈঠকখানায় গিয়ে হাজির হলো। সোফা থেকে একজন চশমা পরা বছর 35-এর ভদ্রলোক উঠে দাঁড়ালেন। নমস্কার করে ভদ্রলোক বললেন, নমস্কার, আমার পরিচয় দিলে হয়তো আপনি চিনবেন। আমার নাম হিমাংশু সেনগুপ্ত। আমি অম্বিকা সেনগুপ্তর বড় ছেলে। হ্যাঁ, আপনার বাবার মৃত্যু সংবাদ সেদিন কাগজে পড়লাম। হ্যাঁ, আসলে আপনি আমার বাবার একটা অয়েল পোর্ট্রেট করেছিলেন। হ্যাঁ, কিন্তু সে সময় তো আপনাকে দেখিনি। আমি তখন দিল্লিতে ছিলাম। আমিও ফিরলাম আর বাবাও মারা গেলেন। আইসি। এই পোর্ট্রেটটা নিয়ে একটু কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলুন, কি ব্যাপার? কাল সন্ধ্যায় বাবার স্মৃতিসভা আছে শিশির মঞ্চে। অনেক খুঁজেও বাবার এমন একটাও ফটো পাইনি যেটা এনলার্জ করে সভায় রাখা যেতে পারে। তাই ভাবছিলাম আপনি যদি একদিনের জন্য আপনার ওই ক্যানভাসটা ধার দেন তাহলে। নিশ্চয়ই, এ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। আপনি কি এটা এখনই নিয়ে যেতে চান? হাতের কাছে আছে কি? আমার ঠিক একদিনের জন্যই দরকার। আপনি 5 মিনিট বসুন, আমি নিয়ে আসছি। বসুন। অবনীশ জানতো ছবিটা কোথায় আছে। সেটা বার করে আবার ধুলো ঝেড়ে একটা খবরের কাগজে মুড়ে এনে হিমাংশু সেনগুপ্তর হাতে দিল। ভদ্রলোক সেটা নিয়ে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে আমি আসি। অবনীশ স্টুডিওতে ফিরে যাচ্ছিল, এমন সময় নিখিল এসে ঢুকল। এই, কাকে বেরোতে দেখলাম রে? প্রশ্ন করল নিখিল। অবনীশ একটু ম্লান হাসি হেসে বলল, আমার প্রথম অয়েল পোর্ট্রেটের সাবজেক্টের ছেলে, অর্থাৎ অম্বিকা সেনগুপ্তর ছেলে। বটে, নাম বলেছে ও? হ্যাঁ, হিমাংশু। ছবিটা নিল কেন? ওর বাবার স্মৃতিসভা আছে, ভালো ফটোগ্রাফ পাইনি, তাই ও পোর্ট্রেটটা রাখবে। তুই খুব ভুল করেছিস। কিসে? ছবিটা দিয়ে। সে কি, কেন? আরে ওই তো বলেছিল মানধাতার আমল। হ্যাঁ, ইয়েস স্যার, আনন্দবর্ধন হিমাংশু সেনগুপ্তরই ছদ্মনাম। অবনীশের মুখ থেকে অবাক ভাবটা কেটে গিয়ে একটা বিশেষ ধরনের হাসি ফুটে উঠল। তারপর চাপা স্বরে কথাটা বেরোল, পথে এসো বাবা, পথে এসো। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প শিল্পী। গল্প পাঠে সব্যসাচী চক্রবর্তী, সঙ্গে অগ্নি, নীল, সৌভিক গুহ সরকার, শেখর, পুষ্পল, সায়ন এবং অভিজিৎ। শব্দগ্রহণ অগ্নি এবং অর্ণব। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে অভিজ্ঞান আচার্য। প্রচার অলঙ্করণ দীপঙ্কর দেবনাথ। পর্ব পরিচালনায় অগ্নি, সহযোগিতায় অর্ণব, সমগ্র পরিকল্পনা ইন্দ্রাণী।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্স শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।